হ্যাঁ, পিকেজি থেকে বলছি সুব্রত ঘোষ। লাইভ শুরু করার আগে জানতে চাইছি সব ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, আপনার ছবি দেখতে পাচ্ছেন কিনা, একটু যদি বলেন। এটা কি দেখা যাচ্ছে? আমি কমেন্টসে কিছু দেখতে পাচ্ছি না, একটু বলুন। শুভ সন্ধ্যা, সুতপা, সোমা। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে তো সুতপা? শুনতে পাচ্ছ? ঠিক আছে। এখনো হয়তো ৮টা জাস্ট বেজেছে, এখনো স্বর্ণালী, জয়ন্ত এরা কেউ আসেনি। সোমা শুনতে পাচ্ছেন, স্বপ্নাদি শুভ সন্ধ্যা, সুতপা ভালো শুনতে পাচ্ছ, খুব ভালো জেনে খুশি হলাম। শর্মিষ্ঠাদি শুভ সন্ধ্যা। আমি একটু অপেক্ষা করছি আরও সবাই আসুক। এখনো পিকেজির অ্যাডমিনরা কেউ আসেনি। যাক, সোমাও বলছে সব ঠিক আছে, সুতপাও বলছে সব ঠিক আছে, তাহলে অসুবিধে নেই। অঞ্জলিদি শুভ সন্ধ্যা, আপনি তো থাকবেনই। তনুকানন্দী শুভ সন্ধ্যা। আমাদের অ্যাডমিনরা এখনো আসেননি, আমি একটু অপেক্ষা করছি। যদি জয়ন্ত, স্বর্ণালী ওরা যদি আসে। হ্যাঁ, আমি ঠিক ৮টা বাজার হয়তো ১ মিনিট আগে শুরু করেছি। আজকে আমি বলবো কলকাতা দর্শন এখন আর তখন, এই নিয়ে। আজকে তো আমরা ওয়াকিং ট্যুর সবাই করছি, সবাই জানছি কলকাতা শহর সম্পর্কে। এই তো জয়ন্ত এসে গেছেন। গুড ইভিনিং জয়ন্ত, শোনা যাচ্ছে? গুড। তাহলে আমি শুরু করছি। ৮টা বেজেও গেছে। থ্যাংক ইউ জয়ন্ত। আমরা কলকাতাকে নানাভাবে আবিষ্কার করি, এবং সেই আবিষ্কারের একটা অঙ্গ এখন হচ্ছে ওয়াকিং ট্যুর। এই ওয়াকিং ট্যুর পিকেজি অনেকগুলো করেছে কলকাতার বিভিন্ন রাস্তায়, বড় রাস্তা, গলি, অনেক বাড়ি, মন্দির, সব কিছু ঘুরে দেখিয়ে, হেঁটে হেঁটে আমরা কলকাতাকে আবিষ্কার করি। এছাড়া পিকেজি ছাড়াও এখনো বহু প্রতিষ্ঠান আছে, বহু সংস্থা আছে, যারা এইভাবে কলকাতাকে ঘুরিয়ে দেখায়, হেঁটে এবং বিভিন্ন রাস্তা ধরে। তা এইভাবে কলকাতাকে দেখার যে একটা ট্রেন্ড বর্তমানে শুরু হয়েছে, এটা আমরা শহর কলকাতাকে নিজেরা জানছি। কিন্তু দুটো আওয়াজ কেন? আমি তো স্বর্ণালী। আহ, দুটো আওয়াজ তো আমার কথা নয়, আমার তো একটাই। আমি ফোনে কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। আহ, একটু ডিস্টারবেন্স হয়েছিল মাঝখানে। হুম। সবাইকে শুভ সন্ধ্যা। উৎপলা গুহ, সুমিতা দেব, দেবাঞ্জন, যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কলকাতা শহরকে আমরা এখন ঘুরে দেখি বেশিরভাগই ওয়াকিং ট্যুরের মধ্যে দিয়ে। কিন্তু কলকাতা শহরকে দেখার আরও কিছু ব্যবস্থা আছে, যেগুলোকে আমরা বলি কন্ডাক্টেড ট্যুর। সেই কন্ডাক্টেড ট্যুরটা এখনও হয়, কিন্তু আমি আপনাদের বলবো আজ থেকে অনেক দিন আগেকার কথা, যখন এই কন্ডাক্টেড ট্যুরে বাসে করে আমরা কলকাতা শহর দেখাতাম। কিন্তু সেদিনের সেই কন্ডাক্টেড ট্যুর এবং আজকের
এই ওয়াকিং ট্যুর যেগুলো হেরিটেজ ট্যুর যেগুলো আমরা করি তাদের মধ্যে অনেক ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আমি আস্তে আস্তে বলবো, কিন্তু প্রথম ডিফারেন্স হচ্ছে যে আমরা এখন যে ওয়াকিং ট্যুরগুলো করি প্যাকেজির মাধ্যমে বা অন্য কোনো ব্যক্তি বা অন্য সংস্থার মাধ্যমে, তাদের মাধ্যমে আমরা নিজেরাই আমাদের কলকাতা শহরকে নতুন করে জানি, নতুন করে চিনি। কিন্তু আমি যে কন্ডাক্টেড ট্যুরের কথা বলবো, সেখানে আমরা কলকাতা শহরকে দেখাই বাইরের ট্যুরিস্টদের কাছে, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসছেন, এমনকি যারা ভারতবর্ষের বাইরে থেকে আসছেন, তাদের জন্য এই কন্ডাক্টেড ট্যুরের ব্যবস্থা, এবং সেটাও কিন্তু কলকাতা দেখা। কিন্তু যেভাবে কলকাতাকে আমরা ঘনিষ্ঠভাবে দেখি আমাদের এই ওয়াকিং ট্যুরের মধ্যে দিয়ে, ওই কন্ডাক্টরের ব্যবস্থা কিন্তু সেটার চাইতে একেবারেই আলাদা। সেই ট্যুর কলকাতায় এখনও আছে এবং অন্যান্য শহরেও আছে, কিন্তু আমি আপনাদের নিয়ে যাব সেই পুরনো দিনে, যখন এই কন্ডাক্টেড ট্যুরগুলো হতো, অর্থাৎ 70 আর 80-র দশকে। আসলে কেন বলছি, কারণ আমি নিজে এই কন্ডাক্টেড ট্যুরগুলো অনেক দিন আমি কন্ডাক্ট করেছি, এবং সেটা করেছি ভারত সরকারের অ্যাপ্রুভড ট্যুরিস্ট গাইড হিসেবে। এখন এই অ্যাপ্রুভড ট্যুরিস্ট গাইড ব্যাপারটা কী, বা এই কন্ডাক্টেড ট্যুর ব্যাপারটা কী, এই জিনিসটা নিয়ে আগে প্রথমে বলি, তারপর আমি বিভিন্ন ট্যুরের বিভিন্ন ধরনের কথাগুলো বলবো। ভারত সরকারের পর্যটন বিভাগ কিছু ইয়াং ছেলে মেয়েদের সেই সময় নিতেন, যারা কলেজে পড়ছে বা সদ্য কলেজ থেকে পাশ করে বেরিয়েছে, এবং ভারতের সংস্কৃতি, ইতিহাস এ সম্পর্কে যাদের আগ্রহ আছে, তাদের তারা বেছে নিতেন বিদেশি এবং অন্যান্য প্রদেশের ভারতবাসীর কাছে কলকাতা শহরকে চেনানোর জন্য। তা সেইভাবে আমি একবার এই পর্যটন বিভাগে আবেদন করে ট্যুরিস্ট গাইড হিসেবে স্বীকৃতি পেয়েছিলাম। কিন্তু স্বীকৃতি পাওয়ার ব্যাপারটা একটু একটা প্রসেস ছিল, সেই প্রসেসটা আগে বলছি। যে পর্যটন বিভাগ ভারত সরকারের, অর্থাৎ ট্যুরিজম ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া, এখান থেকে এই জিনিসগুলো আয়োজন করা হতো এইভাবে কলকাতা শহর দেখানোর জন্য। সেই জন্যে তারা কিছু ট্যুরিস্ট গাইড নিতেন, তাদের ডিপার্টমেন্টের অফিসার বা ব্যক্তিরা, তারা কিন্তু এগুলি কন্ডাক্ট করতেন না। শোনা যাচ্ছে সবাই? আমি কিন্তু মেসেজগুলো অনেকক্ষণ আটকে আছে, আমি সেই জন্য জিজ্ঞেস করছি, শোনা যাচ্ছে কি? এটা কি কোথাও আটকে গেছে? কেউ একটু বলবেন যে সব শোনা যাচ্ছে কি না? শোনা যাচ্ছে? আচ্ছা, যাই হোক। তা এই এই গাইডদের জন্যে, তৈরি করার জন্যে ট্যুরিস্ট ডিপার্টমেন্ট থেকে একটা কোর্স করা হতো। সেটা হচ্ছে গাইডিং কোর্স। কিন্তু এটা প্রতি বছর বা এটা নিয়মিত কোনো ব্যাপার ছিল না। এটা একদল গাইড যখন এক বছর তৈরি হলো, তারা অনেক দিন গাইডিং করতে পারতেন, কিন্তু এটা পুরো প্রফেশন ছিল না। এটা ছিল একটা কারো সাইড, একটা বিজনেস হয়তো, বা সাইড প্রফেশন। ফলে যারা পার্মানেন্ট কোনো সার্ভিস পেয়ে যেতেন, তারা হয়তো ছেড়ে দিতেন, বা অনেকে বিভিন্ন কারণে ছেড়ে দিতেন। তখন মাঝে মাঝেই গাইডদের সংখ্যা কম পড়ে যেত, আর সেই সময় তখন আবার নতুন করে গাইড নেওয়া হতো। এই যে কম পড়ে যাওয়া, এই ব্যাপারটার উপর ডিপেন্ড করে কখনো 2 বছরের মধ্যে সেই ট্যুরিস্ট গাইডিং কোর্সটা আবার করা হতো। আবার এমনও হয়েছে যে যখন আবার 7 বছর কেটে গেছে সেই ট্যুরিস্ট গাইডিং কোর্স করার জন্য। তা আমি যতদূর মনে পড়ে, আমি 1976 সালে এই গাইডিং কোর্সটা করেছিলাম। আমার আগে 1969 সালে লাস্ট
গাইড নেওয়া হয়েছিল। তারপর 7 বছর পরে আমরা সুযোগ পেয়েছিলাম এই গাইড হিসেবে জয়েন করার। এটা কীরকম ব্যাপারটা ছিল? ব্যাপারটা ছিল ওরা কাগজে অ্যাডভার্টাইজ করতেন যে আমাদের নতুন কিছু গাইড দরকার, তার জন্যে যারা ইন্টারেস্টেড পিপল তারা যেন অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করলাম। তারপরে যারা যত অ্যাপ্লাই হলো সেখান থেকে একটা ইন্টারভিউ নেওয়া হতো যে যারা এই গাইডিং কোর্সটা নিতে পারবেন। দেখা হতো তাদের বাংলা ভাষা ছাড়াও তারা ইংরেজি, হিন্দি এরম ভাষা কিছু বলতে পারেন কি না, বিদেশি ভাষা থাকলে আরও ভালো। এছাড়া আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য এ সম্পর্কে যদি তাদের কিছু আগ্রহ থাকে, সেগুলো ছিল বাড়তি কোয়ালিফিকেশন। তাই সেই হিসেবে আমাদের প্রথমে একটা ইন্টারভিউ হলো যে আমরা ট্রেনিং নিতে পারি কিনা। সেই ইন্টারভিউতে সিলেক্টেড হলাম। তারপরে আমাদের একটা টাকা জমা দিতে হলো, এবং আপনারা শুনলে খুব অবাক হয়ে যাবেন টাকার অঙ্কটা মাত্র 125 টাকা। 125 টাকা ফিস দিয়ে আমরা সেই গাইড ট্রেনিং কোর্সে ঢুকতে পারলাম, এবং সেই সময় কোর্সটা ছিল 3 মাসের, এবং সেই ক্লাস হতো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্যুরিস্ট অফিস, 4 নম্বর থিয়েটার রোডে। 3 মাস ধরে যে ক্লাসগুলো হতো সেই ক্লাসগুলো ছিল বিভিন্ন বিষয়ের ওপর। আমাদের কলকাতা শহরের ইতিহাস, পশ্চিমবাংলার ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, তারপর আমাদের স্থাপত্য মানে আর্কিটেকচার, তারপর ভূগোল, আমাদের আবহাওয়া, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের সংস্কৃতি, আমাদের পুজো পার্বণ, আমাদের বিভিন্ন ধরনের হয়তো খেলাধুলো, আমাদের গান বাজনা, এইরকম প্রত্যেকটা সাবজেক্টের ওপর এক একদিন এক একটা ক্লাস হতো। এবং কোনো কোনো ক্লাস হয়তো একদিন হলো, আবার 10 দিন পরে আবার ইতিহাসের উপর আর একটা ক্লাস হলো। এইভাবে কোনো এক সাবজেক্টের ক্লাস রিপিটও হতো। আর এই সমস্ত ক্লাস নিতেন খুব বিশিষ্ট ব্যক্তিরা, বিশিষ্ট অধ্যাপকেরা, বা এই জগতের বিশিষ্ট সমস্ত, হয়তো কোনো শিল্পী গানের উপরে ক্লাস নিলেন, কোনো ঐতিহাসিক ইতিহাসবিদ তিনি ইতিহাসে ক্লাস নিলেন। এইভাবে বিভিন্নভাবে ক্লাস নিয়ে আমাদের তৈরি করা হতো। এছাড়া এর সঙ্গে দেওয়া হতো যে ধরুন রেস্তোরাঁ শেফেরা আসতেন, বিভিন্ন ধরনের খাবারের ওপরে ট্রিপ, যে কী কত ধরনের খাবার আমরা খাই, বা খাবার কিভাবে হোটেলে তৈরি হয়, এই রকমের ওপরেও ক্লাস হতো। এছাড়া কাস্টমসের রুলস, ট্রেন আর প্লেনের রিজার্ভেশন রুলস, এই সমস্ত ব্যাপারে একটা মোটামুটি ট্রেনিং আমাদের দেওয়া হতো 3 মাস ধরে। এবং যারা ক্লাস নিতেন, দু একটা নাম বললে পরে আপনারা হয়তো ভাবেন, যেমন ধরুন সংস্কৃতের বিশিষ্ট অধ্যাপক গোবিন্দগোপাল মুখোপাধ্যায়, তিনি এসে একদিন ক্লাস নিলেন আমাদের দেশের ঐতিহ্য বা মিথোলজি এইগুলোর উপরে। আবার সেই সময় আপনারা অনেকেই হয়তো মনে আছে যে উড়িষ্যায় একটি বাঘিনীকে পোষা হয়েছিল খৈরি বলে। তাকে ট্রেনিং দিয়েছিলেন বা তাকে রেখেছিলেন ওখানকার যিনি বন দপ্তরের অফিসার ছিলেন শরৎ চৌধুরী। সেই শরৎ চৌধুরী এসে আমাদের ওয়াইল্ড লাইফের উপর ক্লাস নিয়েছিলেন। পরে তার আমন্ত্রণে আমরা উড়িষ্যায় গিয়ে পর্যটন বিভাগ থেকে সেই খৈরি বাঘকে দেখেও এসেছিলাম, কিন্তু সেটা অন্য কথা। তা যাই হোক, এই 3 মাস ধরে এই যে ক্লাসগুলো নেওয়া হতো, এই 3 মাস ক্লাসের পরে এবার এখানে হতো পরীক্ষা, যে এই পরীক্ষায় পাশ করলে তবেই আমরা গাইড ট্রেনিং করতে পারবো। পরীক্ষাগুলো কিভাবে হতো? পরীক্ষা হতো তিনটে, মানে 3 রকমের পরীক্ষা। একটা হচ্ছে রিটেন টেস্ট, সেটা তার কোশ্চেন পেপার আসতো দিল্লি থেকে, এবং আমাদের উত্তরপত্র যেহেতু দিল্লিতে, সেখানে সেটা ইভ্যালুয়েশন হতো। তারপর আমাদের ছিল ভাইভা বসে। আমাদের ভাইভার পরীক্ষায় আমাদের বিভিন্ন রকম প্রশ্ন করা হতো, সেটাতে পাশ করতে হতো। এছাড়া ছিল প্র্যাকটিক্যাল। বাসে করে, পর্যটন বিভাগে বাসে করে আমরা যারা কোর্স করছি তাদের সবাইকে কলকাতা শহরে নিয়ে যাওয়া হতো, এবং যে কোনো জায়গায় হঠাৎ করে আমাদের হাতে মাইক ধরিয়ে দিয়ে বলা হতো যে এইবারে তুমি বলো কিছু,
হয়তো সেই জায়গাতে কি বলার মতো কিছু নেই, হয়তো বাস একটা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের মাইক হাতে বলতে হতো কিছু একটা যা মনে আসবে, মানে কলকাতা শহর সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, মানে বাসে যারা প্যাসেঞ্জার আছে তাদের যেন আমরা একটুখানি যত্ন নিয়ে কিছু দেখাতে পারি, কিছু বোঝাতে পারি। তো এই 3টে পরীক্ষায় পাশ করার পর আমাদের লাইসেন্স দেওয়া হতো গাইডিংয়ের, এবং তারপরে আমরা গাইডিং করতে শুরু করতাম। এইবারে যখন আমরা গাইডিংয়ে আমরা যখন পাশ করে গেলাম, তখন আমাদের দেওয়া হতো একটা আইডেন্টিটি কার্ড। আমরা মুখে বলতাম এটা গাইডিংয়ের লাইসেন্স, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ছিল আইডেন্টিটি কার্ড। এবং আমরা ছিলাম পূর্ব ভারতে গাইড, অর্থাৎ ওই আইডেন্টিটি কার্ডের জন্যে আমরা পূর্ব ভারতের যে কোনো জায়গায়, সারা পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং উত্তর পূর্বে কিছু জায়গায় আমরা এই গাইডিংগুলো করতে পারতাম। So on behalf of the guide training, on behalf of the license, we could guide on behalf of any travel agency in Eastern India. এবার আমাদের নামগুলো, যারা আমরা পাশ করলাম তাদের নামগুলো কেন্দ্র সরকারের পর্যটন বিভাগ থেকে বিভিন্ন পর্যটন দপ্তরে পাঠিয়ে দেওয়া হতো। মানে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর, বিভিন্ন সরকারি পর্যটন দপ্তর এবং বিভিন্ন প্রাইভেট ট্রাভেল এজেন্সি, তাদের কাছে যখন পাঠিয়ে দেওয়া হতো তাদের উপর নির্দেশ ছিল, এটাই নিয়ম ছিল যে তারা ওই গাইডের যে লিস্ট তার থেকেই তারা গাইড বাছবেন কলকাতা শহর দেখানোর জন্য। ফলে কেন্দ্রীয় সরকারের আইটিডিসি, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ এবং যে কোনো ট্রাভেল এজেন্সি ওই লিস্ট থেকেই আমাদের ডাকত। তার মধ্যে ট্রাভেল এজেন্সিগুলির কিছু হয়তো নিজস্ব পুরনো ভালো গাইড যারা ছিলেন, এবং এছাড়া তারা একটু প্রেফার করতেন যারা, যাদের ফরেন ল্যাঙ্গুয়েজ আছে, ধরুন ফ্রেঞ্চ, জার্মান, জাপানিজ, এইরকম, তারা হয়তো প্রেফারেন্স পেতেন। আর আমরা এমনি সাধারণভাবে আমি করতাম আইটিডিসি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যুরিজম বা পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজমের পক্ষ থেকে। আইটিডিসির বাসগুলি ছাড়তো থিয়েটার রোডের 4 নম্বর থিয়েটার রোড থেকে, আর পশ্চিমবঙ্গ সরকারের বাসগুলি ছাড়তো বিবাদীবাগের ডালহৌসি স্কোয়ারের পর্যটন বিভাগের অফিস থেকে। কলকাতা দর্শন যেটা ছিল, যেটা রেগুলার কলকাতা দর্শন, যেটা যে কোনো লোকই টিকিট কেটে সেই বাসে উঠে কলকাতা দেখতে পারতেন সপ্তাহে যে কোনো দিন সোমবার বাদ দিয়ে, সেগুলির মধ্যে দেখানো হতো সেই সময় ডালহৌসি স্কোয়ারের জায়গাগুলি, সেগুলো বাসে করেই দেখানো হতো। ধরুন জিপিও, রাইটার্স বিল্ডিং, লালদিঘি, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, গ্রেট ইস্টার্ন হোটেল, বাসটা ওখান থেকে ঘুরিয়ে বাসেই বলতে বলতে যাওয়া হতো বিল্ডিংগুলির তাৎপর্য। তারপর চলে যাওয়া হতো গৌরীবাড়িতে পরেশনাথ মন্দির, যেগুলোতে আমরা বলি শীতলনাথজি মন্দির, সেখান থেকে দক্ষিণেশ্বর থেকে বেলুড় থেকে বোটানিক্যাল গার্ডেন, এটা হচ্ছিল সকালের ট্যুর। বোটানিক্যাল গার্ডেন থেকে ফিরিয়ে নিয়ে আসা হতো এসপ্ল্যানেডে, এবং স্প্ল্যানেডে ফিরিয়ে নিয়ে এসে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক দিয়ে আফটারনুনে দেখানো হতো কলকাতার মিউজিয়াম, নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা আর ঢাকুরিয়া লেক। এইটা ছিল কলকাতার নিয়মিত দর্শন। এইবার এই যে জায়গাগুলো আমরা দেখাতাম, এখানে সময় সব জায়গায় ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। মানে জৈন টেম্পল, যেটা গৌরীবাড়িতে আপনারা দেখেছেন, সেখানে 4টি অনেক বড় টেম্পল আছে, দেখতে অনেক সময় লাগে, কিন্তু সেখানে আমাদের সময় থাকতো 15 মিনিট। বাস থেকে নেবে, বাসে মন্দির দেখে বাসে আসা 15 মিনিট, সেখান থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে 15 মিনিট, বেলুর মঠে বোধহয় সময় থাকতো 0.5 ঘন্টা, আর বোটানিক্যাল গার্ডেনে 45 মিনিট। ঠিক এইভাবে বিকেলবেলায় মিউজিয়ামে থাকতো 0.5 ঘন্টা, নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম 0.5 ঘন্টা, ভিক্টোরিয়া মেমোরিয়াল 40 মিনিট, চিড়িয়াখানা 45 মিনিট, আর ঢাকুরিয়া লেকে বাইপাস 15 মিনিট। বুঝতেই পারছেন যে এই সময়টুকুর মধ্যে কোনো কিছুই ভালো করে কিন্তু দেখা যেত না।
কিন্তু একটা আইডিয়া দেওয়া হতো যে কলকাতা শহরে মোটামুটি এই জিনিসগুলো তোমরা দেখতে পারো। তা 15 মিনিটের মধ্যে দক্ষিণেশ্বর মন্দির, জৈন মন্দির, এগুলো কি দেখাবো? 30 মিনিটের মধ্যে ইন্ডিয়ান মিউজিয়াম দেখা কি সম্ভব? সম্ভব নয়। কিন্তু এই বাসে এইটাই ছিল নিয়ম, এবং তাতেই সকাল 8টা থেকে বিকেল 5টার সময় চলে যেত, কারণ যাতায়াতে অনেক টাইম লাগতো। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে কি, যে আমরা যে এইসব মন্দির বা এসব জায়গায় যেতাম, আমাদের সংক্ষিপ্তভাবে সেগুলি সমস্ত বলে দিতে হতো, যে কোন মন্দিরে কী কী বৈশিষ্ট্য, কোথায় কী আছে, এবং যেখানে পারতাম সেখানে মন্দিরে যাবার সময় বাসেই বলে দেওয়া হতো যে কোথায় কতটা কী দেখবে এবং সেখানকার নিয়মকানুন কী, সেগুলো দেখানোর ব্যাপার, কারণ যাতে নেমে বেশি সময় নষ্ট না হয়। আর এর মধ্যে সেই সময় সমস্ত জায়গাগুলিরই আপনার ব্যবস্থা ছিল একটু অন্যরকম। যেমন দক্ষিণেশ্বর আপনারা আজকে যদি যান, সে এক এলাকাটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে যখন আমি বলছি সে সময়কার থেকে। তখন মাঝখানে মন্দির থেকে বেরিয়ে মাঝখানে ছিল ওই কচুরি সিঙ্গারার দোকানগুলি লাইন করে, সেইখানে একটা জায়গায় বাস দাঁড়াতো। 15 মিনিটের মধ্যে তাদের মন্দির দেখে তাদের বাসে চলে আসতে বলে। বোটানিক্যাল গার্ডেনে সাধারণভাবে যানবাহনকে ঢুকতে দেওয়া হতো না, কিন্তু ট্যুরিস্ট বাসকে ঢুকতে দেওয়া হতো। সে বাস ভেতরে গিয়ে সোজা বটগাছের কাছে নিয়ে যেত, সেখানে নামিয়ে বটগাছটা দেখানো হতো, এবং তারপর দেখানো হতো অর্কিড হাউস এবং ডাবল কোকোনাট ট্রি যে এনক্লোজার আছে সেইটা, এবং এইভাবে বোটানিক্যাল গার্ডেন ঘুরিয়ে আবার চলে নিয়ে আসে। মিউজিয়ামে মিউজিয়ামে আধ ঘন্টা আমরা কী দেখাবো? মিউজিয়ামে আমি অন্তত দেখাতাম ঢুকেই ভারত স্তূপ দেখে আর্কিওলজিক্যাল গ্যালারি। মনে রাখবেন তখন মিউজিয়ামে কিন্তু এখনকার মতন মিশর গ্যালারি, ইজিপশিয়ান গ্যালারি বা কয়েন গ্যালারি এগুলো কিন্তু ছিল না তখন। এখন ইজিপশিয়ান গ্যালারির মধ্যে ইজিপশিয়ান মামিটা আছে, তখন মিশরীয় যে মামি সেটা তখন থাকতো আর্কিওলজিক্যাল গ্যালারির ভেতরেই। তাই ভারত স্তূপ দেখে আর্কিওলজিক্যাল গ্যালারির সমস্ত মূর্তিগুলো দেখতে দেখতে মাঝখানে সেই মিশরিয়ান মামি, সেটা দেখে দোতলায় উঠে যাওয়া, উঠে গিয়ে জুওলজিক্যাল গ্যালারির বিভিন্ন ধরনের সব প্রাণী, স্টাফ করা প্রাণী নিয়ে একদিক দিয়ে গিয়ে আর একদিক থেকে নেমে এসে অন্যদিকে আপনার অ্যানথ্রোপোলজিক্যাল গ্যালারির একটুখানি দেখিয়ে চলে আসে। এর মধ্যেই 30 মিনিট হয়ে যেত। ভিক্টোরিয়া মেমোরিয়াল গেটের সামনে থেকে ওই পাথুরে রাস্তা ভেদ করে অতখানি যাতায়াতেই তো 10 মিনিট কেটে যেত। তারপর ভেতরে গিয়ে কোনো রকম একটু দেখিয়ে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দোতলায় অনেকে দোতলায় নিতেন না, আমি দোতলায় নিয়ে যেতাম, কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালের দোতলার বারান্দা থেকে আমাদের কলকাতার ময়দান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, বা যেটাকে আমরা কলকাতার ফুসফুস বলি, সেটা কিন্তু খুব ভালো করে দেখা যেত। এইভাবে দেখিয়ে চিড়িয়াখানার মধ্যে আমরা যেতাম না, তাদের বলে দিতাম যে 45 মিনিটের মধ্যে তোমরা চিড়িয়াখানা দেখে এসো। কেউ হয়তো 1 ঘন্টা লেগেই যেত, তারা দেখে চলে আসতেন, তারপর আমরা দেখাতাম। এই ছিল আমাদের কলকাতার নিয়মিত ট্যুর। এই নিয়মিত ট্যুরে কিন্তু খুব বেশি ডিটেলসে যাওয়ার আমাদের কোনো দরকার থাকতো না, মানে কোনো জায়গার ইতিহাসের ডিটেলসে যাওয়ার খুব বেশি প্রয়োজন ছিল না। আর এইসব জায়গায় এই বাসগুলিতে যেসব ট্যুরিস্টরা আসতেন, তারা বেশিরভাগই হতেন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে, হয়তো ছুটিতে কলকাতায় বেড়াতে এসেছেন। যেমন আমরা দিল্লিতে যাই, বম্বে যাই, হায়দ্রাবাদে যাই, ওখানকার কন্ডাক্টেড ট্যুর নিই, এখানেও সেই রকমই। ফলে তারা মোটামুটি আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের মন্দির কিছুটা তারা জানতেন। ফলে খুব বেশি তাদের বলার দরকারও হতো না, এবং আমরা অতটা বেশি জানতামও না, সত্যি কথা বলতে কি। এখন আমরা যতটা জানছি তখন আমরা জানতাম না, কিন্তু আমাদের দায়িত্ব ছিল যে তাদের মোটামুটি সমস্ত ট্যুরটাতে ইনভলভ করে রাখা। তা সেইভাবে দেখিয়ে আমাদের এই কলকাতার ট্যুরটা আমরা কমপ্লিট করতাম। তা এইটা ছিল নিয়মিত ট্যুর সরকারি বিভাগ থেকে, আইটিডিসি বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে। এছাড়া ওই পর্যটন বিভাগ থেকে আরেকটি ট্যুর ছিল, যেটি বছরে
3 দিন হতো, সেটি হচ্ছে পুজোর সময়কার ট্রিপ, রাত্রিরের ট্রিপ। এখন আপনারা পুজোর সময় অনেক বেশি ট্রিপ হয়, এবং সেই সময় আমরা অনেক বনেদি বাড়ির মধ্যে যাই। সে সময় কিন্তু অত বেশি বনেদি বাড়ির মধ্যে যাওয়ার ব্যাপারটা ছিল না। দুর্গাপুজোর দিনে সকালবেলায় যেরকম নর্মাল যে ট্রিপগুলো বললাম, সেই ট্রিপগুলো হতো। আবার রাত্রিবেলায় বিভিন্ন পুজো প্যান্ডেল, উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা বিভিন্ন পুজো প্যান্ডেল আমাদের ঘুরিয়ে দেখাতে হতো। সেখানে গাইডিংয়ের কোনো ব্যাপার ছিল না, শুধু পুজো প্যান্ডেলগুলো দেখানো। তাতে কিন্তু অনেক সময় অনেক বিদেশিরা থাকতেন, তারা কলকাতার পুজো, তারা কলকাতার আলোকসজ্জা দেখতে আসতেন। কিন্তু আমাদের ট্যুরিস্ট গাইডের মধ্যে বহু মেয়েরাও থাকতো, কিন্তু এই পুজোর রাত্রির ট্রিপগুলো অনেক সময় মেয়েরা করতে চাইতো না। কারণ প্রথম কথা প্রচণ্ড ভিড়, এবং দ্বিতীয় কথা সেই সময় বাসকে কন্ট্রোল করা বা লোকেদের কন্ট্রোল করা একটু মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াতো। ফলে অনেক সময় আমাদের ছেলেদের উপরই চাপ পড়তো। আমরা সকালবেলায় হয়তো ট্যুর করেছি, তারপরে আবার আমাদের বললো সন্ধ্যেবেলায় তোমাদের এই পুজো প্যান্ডেল ট্রিপ করতে হবে। ফলে একটা প্রচণ্ড স্ট্রেন হতো, কিন্তু তবু করতাম। তখন ইয়াং ছিলাম, কলেজের শেষ জীবন, এবং তারপর কলেজ থেকে বেরিয়ে চাকরিতে ঢোকার আগে এবং চাকরির পরেও খুবই তরুণ বয়স, তখন এনার্জি ছিল, এখন হলে পারতাম না, কিন্তু তখন পেরেছি। তা এটা হচ্ছে 2 নম্বর ট্রিপ, মানে দ্বিতীয় ধরনের ট্রিপ। এছাড়া তৃতীয় ধরনের একটা ট্রিপ ছিল, সেগুলি হচ্ছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি। সেই সময় বিভিন্ন ট্রাভেল এজেন্সিরা, যারা যেমন ধরুন টিসিআই, ট্রাভেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, মার্কারি ট্রাভেলস, সীতা ওয়ার্ল্ড, এদের সমস্ত রেগুলার এরা ফরেন থেকে সব ট্যুরিস্টদের পেতেন, এবং তাদের নিয়ে তারা কলকাতায় বাসে করে কলকাতা ঘোরাতেন। এদের ট্রিপগুলো কিন্তু ছিল এই নিয়মিত ট্রিপ থেকে একেবারেই আলাদা, কারণ সেই ট্রিপগুলো ছিল পুরোপুরি কাস্টমাইজ ট্রিপ। যে সমস্ত ট্যুরিস্টরা বাইরে থেকে আসছেন, সেই সমস্ত ট্যুরিস্টদের তাদের নিজেদের সময় অনুযায়ী, তাদের নিজেদের পছন্দ অনুযায়ী সেই ট্রিপগুলো তৈরি করা হতো। হয়তো কোনো দল তারা কলকাতায় এসে একবেলা থেকে তারা সন্ধ্যাবেলা সকালে এসেছেন, সন্ধ্যাবেলা চলে যাবেন। মাঝে 3 ঘন্টা তারা কলকাতায় কিছু দেখতে চাইছেন। তারা কি দেখবেন তার উপর ডিপেন্ড করে এই ধরনের ট্যুরগুলো করা হতো, এবং সেখানে নাম্বার অফ প্যাসেঞ্জারও এক এক সময় এক এক রকম থাকতো। এমনও হয়েছে যে মাত্র হয়তো একজন কোনো ট্যুরিস্ট, তিনি ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে এসেছেন, তাকে কলকাতা শহর দেখাতে হয়েছে ব্যক্তিগতভাবে একটা গাড়ি করে। আবার হয়তো দেখা যাচ্ছে 40 জনের একটা বড় গ্রুপ, তাদেরকে বড় বাসে করে কলকাতা শহর ঘুরিয়ে দেখানো হচ্ছে। সেখানেও তারা মোটামুটি বাসে করে তারা ঘুরতেন, দেখতেন। কিন্তু কিছু কিছু ওয়াকিং ট্যুর কিন্তু সেই সময় হতো। যেমন আজকে যেমন কুমোরটুলির আকর্ষণ প্রচণ্ড, সেই সময়ও কিন্তু বহু বিদেশি তারা কুমোরটুলিতে দেখতে যেতেন কিভাবে সেখানে মূর্তি তৈরি হয়, সেখানকার শিল্পকলা সম্পর্কে। এছাড়া অল্প অল্প কিছু বিদেশি তারা ওইভাবে কয়েকটি জায়গা তারা হেঁটে দেখতে চাইতেন। কিন্তু আজকে আমরা যেভাবে কলকাতা শহরের নিজস্ব মানুষেরাই যেভাবে আমরা ঘুরে দেখি কলকাতা, তখন অন্তত সেই ট্রেন্ডটা তৈরি হয়নি। তা আমি তো বললাম আপনাদের যে আমি সরকারি ট্যুরগুলো করতাম, পশ্চিমবঙ্গ সরকারের এবং ভারত সরকারের। তাদের ওই নিয়মিত ট্যুরগুলোই বেশি করতাম। কিন্তু এই যে প্রাইভেট ট্রাভেল এজেন্সির যে ট্রিপগুলো, সে ট্রিপগুলো করার অভিজ্ঞতা কিন্তু একেবারেই আলাদা। কারণ সেখানে সেই ব্যক্তিদের, সেই ফরেনারদের, তাদের পছন্দ অনুযায়ী রুট তৈরি করা হতো, তাদের পছন্দ যে জিনিস দেখানো হতো, এবং ফলে সেখানে আমাদের তৎপরতা বা সেখানে আমাদের অভিজ্ঞতা দুটোই হতো অন্যরকম। আমি আপনাদের এখন সেই রকম কয়েকটা হয়তো গল্প আমি শোনাতে পারি, যে এইভাবে করতে ফরেন ট্যুরিস্টদের কিভাবে তারা দেখতে চাইতেন,
এবং সত্যি কথা বলতে কি, আমরা কলকাতাকে যেভাবে দেখি আমাদের নিজেদের চোখ দিয়ে, তাদের দৃষ্টি তো সম্পূর্ণ আলাদা। তার কারণ আমরা এখানে বসেছি, আহ, আমরা এখানে ছোট থেকে আমাদের কলকাতার সম্পর্কে জানি। আমরা জানি কলকাতার মোটামুটি ইতিহাস, কলকাতায় কোথায় কি আছে, কলকাতা সম্পর্কে গল্প, এগুলো আমাদের জানা। কিন্তু বিদেশিদের কাছে সবটাই নতুন, ফলে তাদের কাছে কিন্তু নতুন করে এগুলো জানতে হতো, জানাতে হতো, বোঝাতে হতো। এ ব্যাপারে আমি আপনাদের গোটা কয়েক গল্প বলি। সে গল্পগুলো শুনলে হয়তো আপনাদের মোটামুটি একটু মজার লাগবে এবং কিছুটা আপনারা জানার খোরাক পাবেন। তবে তার আগে বলে নিই যে এই যে আমি গল্পগুলো বলবো, এগুলো কিন্তু এখন যারা নিয়মিতভাবে ট্যুর কন্ডাক্ট করেন, এখন যারা প্রচুর বিদেশিদের যারা হ্যান্ডেল করেন, তাদের কাছে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা অনেক বেশি। তারা প্রায় প্রতিনিয়ত বহু বিভিন্ন দেশ থেকে বিদেশিদের পান এবং তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তারা যখন কলকাতা শহরকে দেখান, তখন সেখানে তারা নতুনভাবে শহরকে নিজেরা চিনতে পারেন এবং তাদের কাছে চেনান এবং তাদের অভিজ্ঞতা অনেক বেশি হয়। এছাড়া অনেক হয়তো অফিসে বিদেশ থেকে বেশ কিছু হয়তো গ্রুপ আসে অফিসে বিজনেসের কাজে, তারাও যখন কলকাতা শহর দেখতে চান, তখন অনেক অফিসের লোকেদেরও একটা অভিজ্ঞতা হয় যে বিদেশিরা কি কলকাতা সম্পর্কে জানতে চান, কি দেখতে চান, কি বুঝতে চান, যেটা কিন্তু আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে একেবারেই আলাদা। কিন্তু এখন যখন সুযোগ পাচ্ছি, তখন কিছুটা বলা যেতে পারে এই গল্পগুলো, সেগুলো শুনলে পরে কিন্তু মোটামুটি আপনাদের একটু আগ্রহ লাগবে। একটা সাধারণভাবে বলে দিই, যেমন অনেক বিদেশিদের কাছে তারা যখন দেখে যে আহ, কলকাতা শহরে কেউ রাস্তায় দাঁড়িয়ে ভাঁড়ে চা খাচ্ছে, তাদের কাছে এটা কিন্তু একটা বিস্ময়ের ব্যাপার। আমাদের কাছে এটা কিন্তু একেবারেই বিস্ময়ের ব্যাপার নয়, কিন্তু তাদের কাছে এটা কিন্তু একটা প্রচণ্ড বিস্ময়ের ব্যাপার। দ্বিতীয়, অনেক সময় পানের পিক ফেলা হয়, তো সেটা তারা ভাবে এইভাবে পানের পিক ফেলবে রাস্তায় এবং সেখান থেকে কিরকম একটা লাল রঙের একটা জিনিস বেরোচ্ছে, তারা কিন্তু এ ব্যাপারেও অনেক বিস্ময় প্রকাশ করতেন। এছাড়া বিদেশিদের ব্যাপারে আমাদের কিন্তু ট্রেনিং দেওয়া হতো, বলা হতো যে বিদেশিরা অনেক সময়, সব বিদেশিদের ক্ষেত্রে নয়, কিছু কিছু বিদেশিদের ক্ষেত্রে অনেক সময় তারা আমাদের কলকাতার হয়তো বস্তির ছবি তুলতে চান, তারা আমাদের ভিখারিদের ছবি তুলতে চান। সেগুলো যথাসম্ভব তাদের ডিসকারেজ করা উচিত, কারণ এগুলো আমাদের বাস্তব জীবনের অঙ্গ হলেও কোথাও যেন এর মধ্যে আমাদের একটা দারিদ্র্যের ছবি বা কোথাও একটা নেগেটিভ ছবি কিছু প্রতিফলিত হয়, যেটা আমরা চাই না যে বিদেশিরা সেগুলোকে সেইভাবেই আহ, সেগুলোকে হাইলাইট করুক। কিন্তু এটা হয়ে যায়, আমাদের সেগুলো আমাদের মোটামুটি আমাদের সেইভাবে একটু কন্ট্রোল করতে হতো যে এই ছবিগুলো তোলা। যাই হোক, আহ, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে এই যে ফরেনাররা, এই ফরেনারদের কয়েকটা গল্প আপনাদের বলি, তাহলে বললে পরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্যটা কোথায়। একবার মনে আছে, সেটা অবশ্য ওই কোনো ট্রাভেল এজেন্সি বাসে নয়, সেটা হচ্ছে আম, আমাদের গভর্নমেন্টের বাসেই বেশ কয়েকজন বিদেশি ছাত্রছাত্রী, কম বয়সী দেখেই বোঝা যায় কম বয়সী ছাত্রছাত্রী, তারা উঠলেন, সঙ্গে একজন বয়স্ক ব্যক্তি। তা ঠিক আছে, তারা নিজেদের মধ্যে কথা বলছেন, বয়স্ক ব্যক্তি নিজেদের বোঝাচ্ছেন সব কিছু। এবার আমরা যখন জৈন মন্দির থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি, আমি আমার ডিউটি অনুযায়ী বাসে কিছু বললাম দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে, রামকৃষ্ণদেব সম্পর্কে, আমাদের ওখানে বিভিন্ন মন্দির শৈলী যেগুলো আছে, মন্দির শৈলী সম্পর্কে, রাধাকৃষ্ণ মন্দির, কালী মন্দির, শিব মন্দির, এগুলি সম্পর্কে বলার পরে তখন সেই ভদ্রলোক, বিদেশি ভদ্রলোক আমাকে বললেন যে
আমি কিছু বলতে পারি কি মাইকে? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই বল, কেন বলবে না? তখন তিনি বলতে শুরু করলেন আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের মন্দির সম্পর্কে, এবং আমাদের এখানকার ইতিহাস সংস্কৃতি সম্পর্কে। আমি একেবারে মুগ্ধ, এবং যতগুলি ফরেনার সেই ছেলেমেয়েরা ছিলেন তারা একেবারে মুগ্ধ হয়ে শুনছে সেই ভদ্রলোকের কথা। সেইটা বলার পরে তিনি যখন আমাকে বললেন যে এবারে আপনি আবার বলতে পারেন, আমি বললাম আমার কিচ্ছু বলার নেই, আপনি যা বলেছেন তারপরে আমার কিছু বলার থাকতে পারে না। পরে আমি তাদের জিজ্ঞেস করলাম যে তাদের ব্যাপারটা কি। তারা বললেন যে তারা হচ্ছেন ক্যানাডার কোন একটা ইউনিভার্সিটি ইন্ডোলজি ডিপার্টমেন্ট থেকে এসেছেন, ভারত তত্ত্ব, এবং ওই প্রফেসর হচ্ছেন ইন্ডোলজির প্রফেসর, ভারত তত্ত্বের প্রফেসর। ফলে স্বাভাবিকভাবেই ভারতের দর্শন, ভারতের সাহিত্য, ভারতের চেতনা এ সম্পর্কে তাদের আগ্রহ অনেক বেশি এবং জ্ঞানও অনেক বেশি। সেই এটা ছিল তাদের একটা এডুকেশন ট্যুর। ফলে তারা আরও বিভিন্ন জায়গায় যাবেন, এবং এখানে তারা সেইভাবে সেই প্রফেসর তখন তাদের বোঝাচ্ছেন যে আমাদের দেশের এই রকম সমস্ত বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে। তা এইটা হচ্ছে একটা দিক। আর একটা অন্য দিক বলছি, একবার ওই সরকারি ট্যুরিস্ট বাসেই একজন ফরেন ট্যুরিস্টকে পেয়েছিলাম। সে আমার বলা টলা সব শুনলো, এবং বহু ফরেন ট্যুরিস্টই তারা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে যেতে চাইতেন না, জুতো খুলতে হবে বলে। তারা বাইরে থেকে দেখে নিতেন, জুতো খুলে তারা ভেতরে যেতে চাইতেন না। তা সেই ভদ্রলোক, ফরেনার ভদ্রলোক, আমার একটা প্রশ্ন করলেন যে মিস্টার গাইড, you have told so many things about this Dakshineshwar temple and about the idols and the Ramakrishna, etc. But can you please tell me what are the differences among Lord Krishna, Sri Krishna, Ram Krishna, Radha Krishna and Hare Krishna? আমি প্রথমে একটু ঘাবড়ে গেলাম যে কী ব্যাপার। উনি বললেন যে প্লিজ টেল মি দ্য ডিফারেন্সেস অ্যামং দ্য লর্ড কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রামকৃষ্ণ অ্যান্ড রাধাকৃষ্ণ। তখন বুঝলাম যে আমাদের কাছে এই ব্যাপারগুলো হতে কিছু নয়, কিন্তু তার কাছে তিনি তো কিছু জানেন না। তার কাছে এই প্রত্যেকটা শব্দের শেষেই কৃষ্ণ শব্দটা আছে। রামকৃষ্ণ, রাধাকৃষ্ণ, হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ সবেতেই কৃষ্ণ আছে, কিন্তু এগুলোর মধ্যে তার তফাৎটা কোথায়? তখন তাকে বোঝাতে হলো যে কৃষ্ণ থাকা মানেই কিন্তু এগুলো নয়, এগুলো শ্রীকৃষ্ণ একজন আমাদের মিথোলজিক্যাল চরিত্র বা আমাদের দেবতা হিসেবে মনে করি, রামকৃষ্ণদেব একজন গত শতাব্দীর একজন বড় সাধক। এইভাবে তাকে আমাদের বোঝাতে হলো। তা সেই প্রশ্ন আজকে এতদিন পরেও আমার মাথায় থেকে যায় যে যখনই আমরা রামকৃষ্ণ, রাধাকৃষ্ণের কথা মনে করি, তখনই আমার মাথায় আসে একজন ফরেনার আমাকে এইভাবে জিজ্ঞেস করেছিলেন যে এতগুলি কৃষ্ণের মধ্যে তফাৎ কোথায়? এইটা হলো একটা ব্যাপার। এইবার আমি যদি আমাদের এই ট্রাভেল এজেন্সির ট্যুরগুলোর মধ্যে আসি, তখন সেখানে বেশ কিছু নতুন অভিজ্ঞতা আমার ছিল। আগেই বলেছি এই অভিজ্ঞতা আপনারা যারা অনেক বিদেশির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিদেশির সঙ্গে সংযোগে এসেছেন, তারা হয়তো আমার চাইতে অনেক বেশি জানেন। কিন্তু আমি এখানে জাস্ট কতগুলো গল্প বলতে চাইছি আপনাদের। একবার অস্ট্রেলিয়া থেকে একটি বয়স্ক কাপল এলেন, শুধু হাজব্যান্ড ওয়াইফ। তারা গ্র্যান্ড হোটেলে উঠেছিলেন। আমাকে বলা হলো তাদের গাইডিং করার জন্যে। আগেই বলা ছিল যে তারা দেখতে চান দুটো জায়গা কলকাতা শহরে। কি? তারা শুনেছেন কলকাতা শহরে প্রচণ্ড ট্রাফিক জ্যামের ব্যাপার আছে। তারা এই প্রচণ্ড কলকাতা শহরে ভিড়টাকে তারা উপলব্ধি করতে চান। আর দ্বিতীয়, তারা চান কলকাতা কোনো লাইব্রেরি দেখতে। তা আমি তাদের সঙ্গে কথা বললাম। লাইব্রেরি ব্যাপারটা আমার আগে থেকে ঠিক করা ছিল। তো ভিড়ের ব্যাপারটা আমি তাদের সঙ্গে কথা বললাম, কী চাও তোমরা?
বলুন না, আমরা কলকাতা শহরে জানি প্রচণ্ড এখানে ভিড়, এখানে অনেক ট্রাফিক জ্যাম, গাড়ি ঘোড়ার খুব ভিড়, আমরা সেই জিনিসটাকে আমরা দেখতে চাই। তো আমি বললাম যে আহ, ঠিক আছে, তাহলে আহ, আমি তোমাদের দেখাতে পারি, কিন্তু সেক্ষেত্রে হবে কি, তোমাদের কিন্তু টাইমের ঠিক নাও থাকতে পারে। কারণ তোমরা ট্রাফিক জ্যাম দেখতে চাইছো, ট্রাফিকে করে আমাদের ট্রাফিক জ্যাম তোমাদের আমি দেখাতে পারি, কিন্তু সেখানে তোমাদের 3 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টা হয়ে যায়, সেটা কিন্তু হতে পারে। বলে আমাদের অসুবিধা নেই, আমরা এটা দেখব। তখন তাদের নিয়ে গেলাম বড় বাজারে। বড় বাজারে নিয়ে গিয়ে ড্রাইভারকে বলে দিয়েছিলাম যে বড় বাজারে কোনো একটা গলির মধ্যে, ভিড়ে গলির মধ্যে গাড়ি ঢুকিয়ে দিও, যেখানে খুব অসুবিধে হবে না, অথচ ভিড় এইসব ব্যাপারগুলো ওরা ফিল করবেন। ড্রাইভার ভালো ড্রাইভার ছিল। সে ঠিক বড়বাজারের সময়, আপনারা জানেন বড়বাজারে যে সমস্ত গলি আছে সেখানে গাড়ি চলা খুবই মুশকিল, অনেক জায়গায় গাড়ি ঢুকতেই দেয় না, আর যেখানে গাড়ি ঢুকতেও দেয় সেখানে একটা মানে সাংঘাতিক ব্যাপার ওই ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি চালানো। তবু ড্রাইভার সেরকম একটা ভিড়ের গলির মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছিল, এবং সেখানে সে গাড়ি নিয়ে এগুলো তো একটা সাংঘাতিক ব্যাপার, ভীষণ কষ্টের ব্যাপার। তবু তার মধ্যে দিয়ে গাড়ি এগুচ্ছে, আর ভেতরে সেই অস্ট্রেলিয়ান দম্পতিরা তারা উত্তেজনায় লাফাচ্ছে যে কি, এই এইরকম রাস্তায় এর মধ্যে গাড়ি চলতে পারে। আমি, তোমরা তো এটাই দেখতে চেয়েছিলে। বললে হ্যাঁ, এটা আমাদের কাছে তো সম্পূর্ণ নতুন ব্যাপার, আমরা এটা ভাবতেই পারি না যে এইরকম কনজেস্টেড এরিয়ায় এভাবে গাড়ি চলতে পারে, বা একটা শহরে এরকম কনজেস্টেড এরিয়া থাকতে পারে। তো যাই হোক, তাদের দেখালাম, তারা ভীষণভাবে উৎসাহিত হয়ে আহ, তারা সেখান থেকে বেরিয়ে এসে তারপর তাদের নিয়ে গেলাম। আমরা আগে কথা ছিল, তখন আমি যাদব ইউনিভার্সিটি থেকে সবে বেরিয়েছি। আমি ইউনিভার্সিটির লাইব্রেরিয়ানের সঙ্গে কথা বলে রেখেছিলাম আর কি, কৃষ্ণাদির সঙ্গে। সোজা তাদের নিয়ে গেলাম যাদব ইউনিভার্সিটিতে। সেখানকার লাইব্রেরি তারা দেখলেন, লাইব্রেরিয়ান কৃষ্ণাদি নিজে সবাই সব কিছু ঘুরিয়ে দেখালেন। তারা ভীষণ খুশি, এবং তার সঙ্গে বাড়তি হলো কি, তারা একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখতে পেলেন। তারা শুধু লাইব্রেরি দেখতে চেয়েছিলেন, তার জায়গায় লাইব্রেরির সঙ্গে সঙ্গে তারা একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখলেন, এবং তার সঙ্গে তাদের এই বড়বাজারের এই প্রচণ্ড একটা ভিড়ওয়ালা রাস্তা তারা দেখে ফেরবার সময় বললেন যে এই ড্রাইভার কি সাংঘাতিক ড্রাইভার, তোমরা জানো না, কলকাতায় এইসব ড্রাইভার পড়ে আছে, ওদের ওকে বলো অস্ট্রেলিয়ায় চলে যেতে, সেখানে অত্যন্ত উঁচু স্যালারিতে এরা অনেক বেশি এরা ভালো কাজ করতে পারবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলুক। তো এইভাবে এইটা হলো আর একটা টিপ। তারপরে এটা হলো, এইবারে আরও কয়েকটা অভিজ্ঞতা বলছি। আচ্ছা, এখানে কি স্বর্ণালী জয়ন্ত আছে? আমি ওদের কিন্তু একবারও দেখতে পাচ্ছি না এখানে। কমেন্ট যেগুলো আসছে তাতে কিন্তু জয়ন্ত বা স্বর্ণালীকে আমি একবারও দেখতে পাচ্ছি না। অভিজিৎ ধর চৌধুরী এসেছেন, তিনি রেগুলার এইভাবে ট্যুর কন্ডাক্ট করেন, তিনি জানেন। তো যাই হোক, তা এই দুটি ঘটনা বললাম। এবার 3 নম্বর একটি ঘটনা বলছি। সেটা হচ্ছে একটা সাউথ আফ্রিকান গ্রুপ। সাউথ আফ্রিকান গ্রুপ তারা এসেছে, তাদেরও হাতে ওই 3 ঘন্টা সময়। তারা 3 ঘন্টা সময় তারা কি দেখবেন, তাদের দেখার আগ্রহ হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানার পরে তারা যাবেন একটু মাদার টেরেসার আশ্রমে, কিন্তু তাদের মূল আগ্রহ হচ্ছে চিড়িয়াখানা দেখতে। তা আমি কোনো ফরেন গ্রুপকে শুধু তারা চিড়িয়াখানা দেখতে চান এরকম আমি বেশি পাইনি। অবশ্য আমি ফরেন গ্রুপ বেশি হ্যান্ডেল করতাম না, যারা করতেন তারা হয়তো জানেন। কিন্তু তাদের, যাই হোক, তাদের চিড়িয়াখানা নিয়ে গেলাম। এবার যখন তারা চিড়িয়াখানাতে গেলেন, তারা ইংরেজি যেটা বলতেন তাতে টয়ের উচ্চারণটা সেভাবে হতো না। হ্যাঁ, তারা টকে ট বলতেন। চিড়িয়াখানায় ঢুকে তারা বললেন, উই ওয়ান্ট টু সি এলিফ্যান্ট, এলিফ্যান্ট, হোয়ার ইজ এলিফ্যান্ট। হাতি দেখার জন্য তারা ব্যস্ত। আমি বললাম, তোমরা কি দেখতে চাও চিড়িয়াখানায়? বলে উই ওয়ান্ট টু সি এলিফ্যান্ট অ্যান্ড টাইগার, নাথিং এলস, নাথিং এলস, এলিফ্যান্ট অ্যান্ড টাইগার। আচ্ছা ঠিক আছে, চলো। তাদের হাতির কাছে নিয়ে গেলাম। সে হাতি দেখে তাদের প্রচণ্ড উচ্ছ্বাস,
ভীষণভাবে তারা উচ্ছ্বসিত হয়ে পড়লেন, হাতি দিকে তারা ভীষণ আনন্দে লাফাচ্ছেন, করছেন, কত রকম নিজেদের ভাষায় বলছেন। তারপরে সেখান থেকে তারা বললেন, নাও উই ওয়ান্ট টু সি দ্য টাইগার, টাইগার টাইগার। ঠিক আছে চলো, বাঘ দেখাতে নিয়ে গেলাম। ব্যাস এই দুটো দেখে তারা চিড়িয়াখানা কিন্তু আর বেশি তারা ঘুরলেনও না। হাতি দেখা হয়ে গেল, বাঘ দেখা হয়ে গেল, তারা চলে এলেন। এবার আমি তাদের সঙ্গে যখন কথা বললাম তখন বুঝতে পারলাম যে সত্যিই তো তারা আফ্রিকা থেকে এসেছেন। আফ্রিকায় তারা সারাক্ষণ হাতি দেখছেন, কিন্তু যে হাতি তারা দেখছেন সেগুলো কিন্তু হচ্ছে আফ্রিকান এলিফ্যান্ট। আফ্রিকান এলিফ্যান্টের চাইতে আমাদের ইন্ডিয়ান এলিফ্যান্ট অনেক আলাদা। আফ্রিকান এলিফ্যান্ট সাইজে অনেক বড়। তাদের সবচাইতে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে তাদের কান। তাদের কান আর ইন্ডিয়ান হাতির কান একেবারে আলাদা। তাদের শুঁড়ের ওপর বা দেহের ওপরে যে রিঙ্কলসগুলো থাকে, যে খাঁজগুলো থাকে, সেটা আমাদের ইন্ডিয়ান হাতি হচ্ছে অনেকটা প্লেন, কিন্তু আফ্রিকান হাতির সেগুলো অনেকগুলো বেশি। এছাড়া হচ্ছে তাদের দাঁত, সেটা ইন্ডিয়ান হাতিতে অত বেশি থাকে না। আফ্রিকান হাতিতে তাদের মেল ফিমেল সবেতেই বিশাল করে দাঁত থাকে। তা আপনারা একটু ভেবে দেখুন, আমরা আজকে ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের সূত্রে আফ্রিকান হাতির প্রচুর ছবি দেখি, প্রচুর ভিডিও দেখি, কিন্তু একটু ভেবে বলুন যে আমরা নিজেরা কজন সরাসরি সামনাসামনি আফ্রিকান হাতি দেখেছি? আমরা ভারতবর্ষের যে কোনো চিড়িয়াখানাতেই যাই না কেন, বা ভারতবর্ষের কোনো জঙ্গলে যাই না কেন, আমরা সব জায়গায় দেখি ইন্ডিয়ান এলিফ্যান্ট, ভারতীয় হাতি, কিন্তু আফ্রিকান হাতি আমরা খুব বেশি দেখার সুযোগ কিন্তু পাই না ভারতবর্ষে বসে। গৌহাটি চিড়িয়াখানা বা মাইসোর চিড়িয়াখানায় কিছু আফ্রিকান হাতি আছে, আমি নিজে দেখেছি মাইসোর চিড়িয়াখানায়। সে দেখা একটা অন্য অভিজ্ঞতা, সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা। আমাদের যে হাতির সম্পর্কে ধারণা, সে হাতির সম্পর্কে ধারণা পাল্টে যাবে আফ্রিকান হাতি আমরা যদি দেখি। তা একই ব্যাপার হচ্ছে ওদের ক্ষেত্রে, ওরা আফ্রিকান হাতি দেখেছেন সারাক্ষণ, কিন্তু ইন্ডিয়ান হাতি দেখেননি। সেই জন্য তারা ইন্ডিয়ান এলিফ্যান্ট দেখতে চেয়েছেন চিড়িয়াখানায় ঢুকে। ঠিক একই ব্যাপার বাঘের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে বাঘ একটা খুব কমন জন্তু। আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে শুরু করে সারা ভারতবর্ষে বাঘ নিয়ে আমাদের বহু চর্চা হয়, কিন্তু আফ্রিকায় তো বাঘ নেই। আফ্রিকায় আছে সিংহ, আফ্রিকায় আছে জেব্রা, জিরাফ, জলহস্তী, আফ্রিকায় আছে লেপার্ড, চিতা, কিন্তু বাঘ, আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার বা ইন্ডিয়ান টাইগার, সে তো তার আফ্রিকায় পান না। ফলে তার প্রথম সুযোগেই কলকাতায় এসে ওই আফ্রিকান ইন্ডিয়ান এলিফ্যান্ট আর ইন্ডিয়ান টাইগার তারা দেখতে চেয়েছেন। এটা ছিল আরেকটা অভিজ্ঞতা। এবার আরেকটা অভিজ্ঞতার কথা বলি। আপনার যেমন বললাম যে কেউ বড়বাজারে যেতে চেয়েছেন, কেউ চিড়িয়াখানা যেতে চেয়েছেন, ঠিক তেমনি একবার একটা রাশিয়ান গ্রুপকে হ্যান্ডেল করেছিলাম। সে রাশিয়ান গ্রুপ, তারা হচ্ছে ওখানকার টিভি আর্টিস্ট। তো সেই টিভি আর্টিস্ট তারা কলকাতায় এসে তারা নিজেদের যেরকম প্রোগ্রাম ছিল সেগুলো করার পরে তারা দেখতে চাইলেন একটা বিশেষ সিনেমা সেই সময় চলছিল, এক্সরসিস্ট। তারা যেহেতু রাশিয়ান শিল্পী, রাশিয়ান টিভি আর্টিস্ট, তাদের আপ্যায়ন করার ব্যবস্থা করা হয়েছিল রাশিয়ান এম্বাসি বা গোর্কি সদন থেকে। রাশিয়ান এম্বাসি যেটা কালচারাল উইং, তা গোর্কি সদনেই তারা খাওয়া দাওয়া ওখানে কিছু। ওখান থেকে গোর্কি সদন থেকে আমাকে বলা হলো যে তারা এরকম এক্সরসিস্ট সিনেমা দেখতে চান। তখন আমি ব্লক বুকিং করলাম, প্রথমে বোধ হয় 22 জন মতন ছিলেন। তা সন্ধ্যাবেলা গোর্কি সদন থেকে নাইট শো 8:30টায় বোধ হয় নিউ এম্পায়ারে। তা গোর্কি সদন থেকে নিউ এম্পায়ারে আসতে ট্যাক্সি পাওয়া যাচ্ছে না, তখন অত রাত্রে ওরা বাস ছেড়ে দিয়েছে, ট্যাক্সি পাওয়া যাচ্ছে না। এবং কলকাতার ট্যাক্সি রিফিউজাল মানে এখনও আছে, তখনও ছিল। তখন গোর্কি সদন থেকে ওদের রাশিয়ান এম্বাসিরই 3-4টে গাড়ি করে ওদের বাই টার্ন ফেরি করে নিউ এম্পায়ারে নিয়ে আসা হলো। তারপর
সেখানে তারা সেই এক্সহস্ট সিনেমা দেখলেন, ওরা রাত্রে আবার ফিরে যাওয়া হলো। রাত্রে গোর্কি সদনে ডিনার করে ওরা আমাকে রাশিয়ান এম্বাসি থেকেই বাড়িতে গাড়ি করে পাঠিয়ে দিলেন। পরের দিন তারা আবার ফিরে যাবে, আবার পরের দিন সকালে ব্রেকফাস্টের জন্য যেতে হলো, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই এক্সহস্টের ব্যাপারটা আমি যখন তাদের কাছে জানতে চাইলাম, তখন সেখানেও বলল যে আজ সে সময়কার রাশিয়া তো আজকের রাশিয়া নয়, সে সময় ছিল সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর, এবং কমিউনিস্ট সাথে সেটা একটা অন্যরকম সেখানে শাসন ব্যবস্থা। তা সেখানে তখন তারা বললেন যে এখানে তখন ওই সব সিনেমা আসতে দেওয়া হয় না। এই ধরনের আনন্যাচারাল কিছু বা সুপার নর্মাল কিছু ব্যাপার, এই ধরনের ভূতের সিনেমা বা কিছু আমরা রাশিয়ায় বসে কিন্তু দেখতে পাই না, ওই দেশে এই সিনেমাগুলো ঢুকতে দেওয়া হয় না। ফলে আমরা ইন্ডিয়ায় এসে, কলকাতায় এসে যখন দেখছি এই সিনেমাটা চলছে, তখন আমরা এই সিনেমা দেখার সুযোগটা আমরা ছাড়লাম না। তা এই যে ব্যাপার, আমাদের এখানে বিভিন্ন ধরনের ভূতের সিনেমা, এক্সর্সিস্ট আমরা তো প্রচুর দেখেছি, কিন্তু বাইরে তারা কিন্তু দেখতে পেতেন না, এবং সেটার জন্য তাদের একটা আগ্রহ ছিল। তো এই যে বিভিন্ন সমস্ত গল্পগুলো বলছি, এগুলোর থেকে বোঝা যাচ্ছে যে বিদেশিদের কাছে এমন কিছু ব্যাপার তাদের দৃষ্টিভঙ্গিতে থাকে যেটা আমাদের কলকাতার দৃষ্টিভঙ্গির সঙ্গে মেনে না। আমরা যেটাকে খুব নর্মাল বলে ভাবি, স্বাভাবিক বলে ভাবি, সেটা কিন্তু তাদের কাছে একদম নতুন কোনো ব্যাপার, নতুন একটা অভিজ্ঞতা, নতুন জিনিস। তারা সেগুলোকেই তখন সেইভাবে জানতে চান। তা এইটা হচ্ছে ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে ঘোরার গল্প। আর আমাদের যে গভর্নমেন্টের যে ট্রিপগুলো, সেগুলো বললাম। এখন এই সূত্রে আর একটা কথা বলে নিতে হয় যে আমরা যখন এই যে ট্রিপগুলো করতাম, আমাদের যেমন ট্যুরিস্ট অফিস থেকে ট্রেনিং দেওয়া হতো, ঠিক তেমনি আমরা ট্রেনিং পেতাম কিন্তু আমাদের সিনিয়র যারা গাইড ছিলেন তাদের কাছ থেকে আমরা সাহায্য পেতাম। তারা আমাদের অনেক কিছু সাহায্য করতেন, বা কেউ কেউ করতেন না, সেটা অন্য ব্যাপার। এবং এই সূত্রে সেই সমস্ত সিনিয়র গাইডদের কিছু নাম মনে করে বলতে পারি। যেমন ছিলেন সুশান্ত সান্যাল, সুশীল দাঁ, গোবিন্দ মোদক, তারপরে মণি মুখার্জি, নিমাই মুখার্জি, দেবীদাস বন্দ্যোপাধ্যায়, এইরকম সিনিয়র আর্টিস্টদের কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি। এর মধ্যে বিশেষ করে একজনের কথা বলতে হয়, তার নাম হচ্ছে শান্তিময় ভট্টাচার্য। শান্তিদা ছিলেন সেই সময় গাইডদের মধ্যে একজন অত্যন্ত নামকরা গাইড। বেনিন স্ট্রিটে থাকতেন, এবং বেনিন স্ট্রিটে ভোলাগিরি আশ্রম ছিল, সেইখানে তাদের বাড়ি। এবং শান্তিদা ছিলেন নিজে একটা ইনস্টিটিউশন। তার সঙ্গে অনেক বিদেশি ট্যুরিস্টরা সরাসরি যোগাযোগ করে কলকাতায় আসতেন, এবং তিনি তাদের কলকাতায় দেখার ব্যবস্থা করতেন। এবং তিনি ছিলেন জ্ঞানের পাহাড়, অসম্ভব জানতেন, অনেক কিছু জানতেন। এবং তার বাসে যাওয়া মানে একটা সম্পূর্ণ অন্য প্রাপ্তি। শান্তিদাকে কিছুদিন আগেই দেখলাম আমাদের সৌরভ গঙ্গোপাধ্যায় দাদাগিরি অনুষ্ঠানে এসেছেন। এখন প্রায় বোধহয় 84-85 বছর বয়স হবে। এখনও বৃদ্ধ বয়সেও তিনি মাঝে মাঝে কিছু টুরিস্টদের নিয়ে রাস্তায় বেরোতে, কিছুদিন আগেও তাকে দেখেছি। আসলে সবাই তার জ্ঞানের মূল্যটা দিত, অসম্ভব তিনি জানতেন। তা আমরা কিন্তু সেই তুলনায় কিছুই কিন্তু জানি না, এখন অবধি জানি না। তা এইগুলো হচ্ছে কলকাতা শহরের গাইডিংয়ের সেই সময়কার কথা। এইবারে আমি চলে আসবো আবার এখনকার দিনের কথায়। কিন্তু তার আগে আর একটা অন্য ধরনের ট্রিপ আমি দেখেছি, সেটা কলকাতা শহরে নেই, বাইরে আছে। বাইরে বলতে দিল্লিতে গিয়ে আমি দেখেছি। এবং আপনারা যারা বিদেশে গেছেন, বিদেশেতে অনেক ধরনের গাইডেড ট্যুর আছে, কিন্তু দিল্লির একটা ট্যুরের কথা এখানে একটুখানি বলে নিই, যেটা আমার নিজের খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে সম্পূর্ণ একটা অন্য আইডিয়ায়, সেটাকে বলা হয় হো হো ট্যুর। হো হো ট্যুর মানে সেটা হচ্ছে হপ ইন হপ আউট, হপ ইন হপ আউট ট্যুর। সেটা দিল্লি পর্যটন বিভাগ থেকে বিভিন্ন জায়গায় প্যাসেঞ্জারদের নিয়ে যাওয়া হতো,
কিন্তু সিস্টেমটা অন্য। মানে একটা বাস যাবে, সেখানে প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়া হবে, সে নিজের মতো সেই জায়গাটা দেখবে, আধ ঘন্টা পরে আরেকটা বাস আসবে, সে চাইলে সেই বাসে করে পরের সেন্টারে যেতে পারে, আর নইলে সে আরও বেশিক্ষণ সেখানে থাকতে পারে তার উপর। এইভাবে আধ ঘন্টা পর পর প্রত্যেকটা জায়গায় বাস আসবে, এবং একটা টিকিটে, আগে একদিন, এখন একটা টিকিটে 2 দিন ধরে দেখা যায়। মানে ধরুন, প্রথমে বাসটি নিয়ে গেল ফিরোজ শাহ কোটলায়, ফিরোজ শাহ কোটলায় আপনি আধ ঘন্টার মধ্যে যদি দেখে নিতে পারেন পরের বাস আসবে, আপনি তাতে চলে যাবেন। তা নাহলে আপনি সেখানে থাকুন 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, দেখুন, কোনো অসুবিধে নেই। এমনকি সারাদিন ধরে আপনি সেই একটা জায়গাতেই থাকুন, কোনো অসুবিধে নেই। আবার হয়তো সেখান থেকে বাস অন্য জায়গায় চলে গেল, বিভিন্ন জায়গায় আপনি কোনো জায়গায় নামলেন না, না নেমে আপনি হুমায়ুনস টুমে নামলেন, সেখানেও আপনি হয়তো 2 ঘন্টা ধরে দেখলেন, তার মধ্যে 3টে বাস এলো, আপনি 3টে বাস ছেড়ে দিলেন, 4 নম্বর বাসে গেলেন। এইভাবে, অর্থাৎ সেখানে প্যাসেঞ্জারদের প্রচুর স্বাধীনতা দেওয়া হয় সে জিনিসগুলো দেখার বা বোঝার জন্য, কিন্তু সেখানে গাইড বাসে একটু বলে দেবে, তারপর আপনাকে সেখানে জায়গাটা নিজে দেখতে হবে। এই হো হো ট্যুর দিল্লিতে করা সম্ভব, তার কারণ সেখানে অনেক কিছু দেখার জায়গা আছে। কলকাতাতে হয়তো ওইটা ওভাবে জনপ্রিয় হবে না, কিন্তু কথার সূত্রে আমি সেটা বললাম। আর আমি যে জায়গাগুলোর কথা বললাম, এখন কিন্তু এইসব জায়গাগুলোতে এইভাবে দেখানো হয় না। এখন যেমন বোটানিক্যাল গার্ডেনে নিয়ে যাওয়া হয় না, তার জায়গায় বোধহয় পুলিশ মিউজিয়াম দেখানো হয়, বা সায়েন্স সিটি বা এরকম কিছু দেখানো হয়। এখন তো আমার সঙ্গে সেরকম যোগাযোগ নেই, আমি বলতে পারবো না। তো আমি সেই সময়কার কথা বলছি। এইবার সেই গাইডিং ট্রিপ থেকে শুরু করে এখন আমরা চলে আসছি আমাদের এই এখনকার ওয়াকিং ট্যুরে। এখন আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? দীপালিকা এসেছেন, সত্যব্রতবাবু এসেছেন, সুতাপা প্রথম থেকেই আছে দেখছি, কিন্তু স্বর্ণালী আর জয়ন্তকে আমি একবারও দেখতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না যে আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা। অন্যদিন অন্তত জয়ন্ত বা স্বর্ণালীকে আমি মাঝে মাঝেই দেখি, আজকে কিন্তু ওদের একবারও দেখতে পাচ্ছি না। যাই হোক, বুঝতে পারছি না, কেউ যদি না বলেন তো আমি তো ঠিক বুঝতে পারবো না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, এইবার আমরা চলে এলাম ওয়াকিং ট্যুরে। এই ওয়াকিং ট্যুর কনসেপ্টটা কিন্তু অনেক পরে এসেছে, আগে ছিল কিন্তু এত ব্যাপকভাবে ছিল না। আগে যেটা ছিল সেটা যেটা বললাম, যে ফরেনারদের নিয়ে দেখানো হতো, যারা আসতেন তাদের কোমরটুলি বা চিতপুরে কিছু জায়গা তারা হয়তো হেঁটে দেখতেন। কিন্তু এখন যে ট্যুরগুলো হয়, পিকেজি করে এবং অন্যান্য যারা আছে তারাও করেন, তা সেখানে কিন্তু কলকাতার লোকেরাই দলে দলে সামিল হয়। আমরা নিজেরাই আমাদের শহরকে নতুন করে চিনতে সেই ওয়াকিং ট্যুরে আমরা যাই। আমরা সেখানে বড় রাস্তা থেকে শুরু করে গলির মধ্যে, গলি থেকে শুরু করে কোনো বাড়ির মধ্যেও ঢুকে যাই, গলির মধ্যে কোনো লুকোনো মন্দির আছে, সুন্দর মন্দির আমরা আগে জানি না, সেখানে ঢুকে যাই, বিভিন্ন রাস্তার ইতিহাস জানতে পারি, এবং এইভাবে আমাদের শহরটাকে আমরা নতুন করে চিনতে পারি। আর এখানে আমাদের পিকেজি যে ট্রিপটা করে, যেভাবে করে, সেটা একটা অন্যভাবে, যে আমাদের ওখানে যেমন শুধু একজন লোকই বিভিন্ন জায়গায় ট্যুর করাচ্ছে, এখানে কিন্তু তা নয়। এখানে এক একটি জায়গায় এক একজন বিশেষজ্ঞকে নিয়ে, যারা সেই জায়গাটা সম্পর্কে খুব ভালো জানেন, সেই জায়গাটাকে নিয়ে তার হাত দিয়ে বলানো, তার মুখ দিয়ে বলানো, তার চোখ দিয়ে জায়গাটাকে চেনানো, এইটা কিন্তু ওয়াকিং ট্যুরের বৈশিষ্ট্য। ঠিক যেভাবে গড়পার ট্যুরে সোমনাথ ঘোষ, আমাদের অত্যন্ত প্রিয় কলকাতা বিশেষজ্ঞ, সেই সোমনাথ ঘোষ, তিনি করেছেন, তিনি দেখিয়েছেন। তারপরে ধরুন দেবাশিস বসু, ডক্টর দেবাশিস বোস, তিনি বাগবাজার আমাদের চিনিয়েছেন। শেখর শেঠ, তিনি চিনিয়েছেন সোদপুর, পানিহাটি। গৌতম বসু মল্লিক, তিনি দেখিয়েছেন কলকাতার বিভিন্ন জায়গা। তা সেই সমস্ত এইভাবে এইসব বিভিন্ন মানুষদের
আমরা পেয়েছি, এবং তারা তো আমাদের সেই অর্থে গাইড নন, তাদের মেন্টর বলা হয়, এবং তাদের মাধ্যমে আমরা কলকাতার বিভিন্ন জায়গা অত্যন্ত ভালো করে দেখেছি, চিনেছি, জানছি। এবং এই সব ট্যুরগুলো যখন করি তখন বুঝি যে কলকাতা সম্পর্কে আমি অন্তত কিছুই জানি না। আমি একসময় গাইডিং করেছি, অন্যদের কলকাতা শহর দেখিয়েছি, কিন্তু আমি নিজে কিছুই জানি না এখানে এত ইতিহাস, এত কিছু জানবার ব্যাপার, প্রত্যেকটা গলির রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। আবার এখন কিছু কিছু ট্যুর হয় একদম যেমন ধরুন শুধু সেমেট্রি ট্যুর, পার্ক সার্কাস, এই লোয়ার পার্ক স্ট্রিট সেমেট্রি বা লোয়ার সার্কুলার রোড সিমেট্রি বা স্কটিশ সিমেট্রি, শুধু সিমেট্রি নিয়েই একটা ট্যুর। সেই সিমেট্রির গল্প, তার সঙ্গে মিশে আছে কলকাতার সেই 200 বছরের পুরনো ইতিহাস, সেই সময়কার মানুষদের গল্প। এটা একটা অসাধারণ ব্যাপার। চিতপুর, চিতপুর ট্রিপ আমরা যখন করি, আমাদের কলকাতার অন্যতম প্রাচীন রাস্তা, সেখানকার ইতিহাস এবং সেখানকার পুরনো সমস্ত বাড়ি, রাস্তাঘর, সেখানকার ইতিহাস, এইগুলো জানতে জানতে আমরা চলে যাই সেই 200 বছর আগেকার কলকাতায়। কিন্তু আমরা যখন এইভাবে বাসে কন্ডাক্টেড ট্যুরগুলো করাই, তখন কিন্তু এই ফিলিংসগুলো ঠিক সেইভাবে আসে না। তখন আমরা এখনকার কলকাতাকেই দেখাই যে মোটামুটি এই জিনিসগুলো তোমরা এখানে দেখতে পারো, তারপর যাদের আগ্রহ থাকবে তারা নিজেরা আলাদাভাবে দেখে নেবে। ফলে এই দুটো ট্যুরের কনসেপ্ট আলাদা। আজকে ওয়াকিং ট্যুর আমরা যেগুলো করছি সেগুলো আমাদের নিজেদেরই জানার জন্য। আর কন্ডাক্টেড ট্যুর আগে যেগুলো করতাম সেগুলো হচ্ছে বাইরে থেকে যারা কলকাতাকে এসেছেন তাদের একটু দেখার জন্য। শেখরবাবু এসেছেন একটু আগে, আমি শেখরবাবুর নাম করছিলাম, শেখর শেঠ। আপনার মাধ্যমে আমরা সোদপুর পানিহাটি খুব ভালো করে দেখেছি, একটু আগেই আপনার নাম বলছিলাম। তা এই যে ব্যাপারগুলো, এইটা হচ্ছে আমাদের কলকাতার দর্শনের বিবর্তন। একটা সময় বাসে করে কলকাতা ওইভাবে দেখানো আর আজকে হেঁটে কলকাতা দেখার মধ্যে অনেক তফাৎ। এবং সেটা কিন্তু এসেছে ইতিহাস চেতনা থেকেই। আর এই ইতিহাস চেতনা থেকে কীরকম, যে তখন আমাদের পুজোর ট্রিপগুলো হতো পুজো প্যান্ডেলগুলো দেখানো, বিভিন্ন পুজো প্যান্ডেল, লোকজনের ভিড়, আলোকসজ্জা, এইগুলো দেখানো। আজকে কিন্তু কলকাতার পুজো প্যান্ডেলের পুজো দেখার অভিমুখটা ঘুরে গেছে অনেকটাই। আমরা কিন্তু অনেকটাই বনেদে বাড়ির পুজোগুলো দেখতে আগ্রহী, জানতে চাই তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের নিয়মাবলী, তাদের যেভাবে তারা পুজো করেন, সেইগুলো আমরা জানতে চাই। কিন্তু সেই সময় কিন্তু সেই পুজো প্যান্ডেল দেখান আজকেও সত্যি কথা বলতে কি, আর যদি বাইরে থেকে কেউ আসে তাদের হয়তো আমরা ওইভাবেই দেখাবো, কিন্তু আমাদের কলকাতা নিজেদের লোকের জন্যে কিন্তু এই ট্রিপগুলো ভীষণভাবেই প্রয়োজনীয়। অর্থাৎ এই ওয়াকিং ট্যুরগুলো কলকাতা শহরে যে কত রত্ন লুকিয়ে আছে, প্রত্যেকটা রাস্তায় যে কতখানি ইতিহাস, সেখানে কত বাড়ি, সে বাড়ির কত ইতিহাস, কত মন্দির, কত স্থাপত্যের কত ইতিহাস আমরা কিন্তু জানি না। কন্ডাক্টেড ট্যুরে কলকাতা ঘুরিয়ে আমরা কলকাতাকে বাইরে থেকে দেখি, কিন্তু কলকাতার অন্তরাত্মাকে দেখতে গেলে কিন্তু এই হেরিটেজ ট্যুরেরই এখনকার যেগুলো করা হয়, ওয়াকিং হেরিটেজ ট্যুর, সেগুলোর ভীষণই প্রয়োজন। ফলে এই বিবর্তন যুগে প্রয়োজনীয় হয়েছে, এই বিবর্তন আমাদের কলকাতামুখী করেছে, এই বিবর্তন আমাদের ইতিহাসমুখী করেছে, এই বিবর্তন আমাদের ঐতিহ্যমুখী করেছে। কলকাতা চলো একটু কলকাতায় দেখে নিই, ঘুরে নিই, এর চাইতে অনেক বেশি যেটা আমরা কলকাতাকে চলো আমরা কলকাতাকে হেঁটে একটু দেখি, কলকাতাকে জানি, কলকাতাকে ভালোবাসি, এইটা দেখেই, এই দেখার এই জানার মধ্যে দিয়েই আজকের এই ওয়াকিং ট্যুরগুলোর সার্থকতা। অনেকক্ষণ বললাম, জানি না সবাই শুনতে পেয়েছেন কি না, কারণ খুব বেশি কমেন্ট বা প্রশ্ন কিন্তু আমি আজকে দেখলাম না। কেন দেখলাম না আমি জানি না, কিন্তু দেখলাম না। যাই হোক,
আপাতত আমি আজকে শেষ করছি। 1 ঘন্টা হয়ে গেছে। যদি কারো কিছু প্রশ্ন থাকে পরে আপনারা করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ। পিকেজিকে আবার ধন্যবাদ। নমস্কার, শুভরাত্রি।